হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। আর ভাবছো তো এই ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টে। সেদিনকে আমরা মাঝরাতেই বেরিয়েছিলাম। আমাদের খুব সকালবেলায় ফ্লাইট ছিল, তাই ফ্লাইট ধরার জন্য আমাদের যেহেতু 3-4 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাতে হতো, তো সেই কারণেই আমরা এই মাঝরাতটা চুজ করেছিলাম। কারণ বেশি লেট করে যদি বেরোই তো 2:30-3টের সময় বেরোলেও হতো, বাট সেই সময় বেরোলে ক্যাব না পাওয়ার একটা আনসার্টেনিটি থেকে যেত। তো সেই কারণেই আমরা 12টা নাগাদই বেরিয়ে গেছিলাম। আর যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, কোনো ট্রাফিক ছিল না রাতের বেলায়, তো সেই কারণে এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের বেশি সময় লাগেনি। 45 মিনিটসের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। আর যখন এই সিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল। এরকম সন্ধেবেলার বা রাতের বেলার সিটি আমরা আগে দেখিনি, কারণ কোনোবারই আমরা এত রাতে কোথাও যাইনি বা বেরোয়নি বলতে পারো। এখানে অনেকবার এসেছি, অনেকবার এই জায়গা দিয়ে পাস করেছি, কিন্তু সেগুলো সবই দিনের বেলায় ছিল। তো যাই হোক, এই সিটি লাইট দেখতে দেখতে খুব শীঘ্রই এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছিলাম। তো এখন তোমাদের বলি আমরা যাচ্ছি কোথায়। রায়ানের ফল ব্রেক স্টার্ট হয়েছে, তাই এই ফল ব্রেকে আমরা যাচ্ছিলাম আলাস্কা। তো মোটামুটি আমাদের 7.5 ঘন্টার মতন ফ্লাইট টাইম ছিল। আর তার হতো এয়ারপোর্টে পৌঁছানো, হপিং সমস্ত মিলিয়ে মোটামুটি 14 ঘন্টার মতন জার্নি ছিল। আর ওই যে ট্রেনটা আসছে দেখছো, ওটা মারটা। ওটা এয়ারপোর্টের ভেতরেও স্টপেজ আছে ওই ট্রেনটার। আর খুব সুবিধা মারটাতে করে এয়ারপোর্টে আসা। যেহেতু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে মারটার কোনো স্টেশন নেই কাছাকাছি, সেই কারণে আমরা এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারি না। আর যেহেতু লাগেজও অনেক ছিল, সেই কারণে আমরা ক্যাবই বুক করি অলওয়েজ এয়ারপোর্টে আসার হলে। আর এই নিয়ে আমাদের ডোমেস্টিক ট্রাভেল সেকেন্ড টাইম। ইউএসএতে আসার পর আমরা ফার্স্ট ডোমেস্টিক ট্রাভেল করেছিলাম যখন আমরা নিউ ইয়র্ক গেছিলাম। তো আমাদের সেই এক্সপিরিয়েন্সও ডেল্টার সাথে খুব ভালো ছিল। আর এখন দেখি এই এয়ারলাইন্সের সাথে আমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা এবার ফল ব্রেকে যাচ্ছি আলাস্কা, নর্দার্ন লাইটস দেখতে। তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, আর আমাদের অনেক দিন ধরে বাকেট লিস্টে ছিল। আর এখন রায়ানও যেহেতু বুঝতে শিখেছে এইসব ব্যাপার নিয়েও জানে, তো সেই কারণে ভাবলাম যে এটা হাই টাইম। আর এবারে সোলার স্টর্মও অনেক স্ট্রং এই বছর, তো সেই কারণে ভাবলাম এই সুযোগ মিস করা যাবে না। তো এই বছরই আমাদেরকে যেতে হবে। আর খুব কম সময়ের মধ্যেই প্ল্যান করা হয়েছে, মানে যাবো করছিলাম, কিন্তু বুকিং সেরকমভাবে কিছুই করা হয়েছিল না আর কি। তো তারপরে দিব বললো কি না চলো ঘুরেই আসি। তো এই জন্য আমরাও বললাম ঠিক আছে চলো, ফল ব্রেকও আসছে। তো সেই কারণেই আমাদের এই তড়িঘড়ি করে বেরিয়ে পড়া। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট পৌঁছেই গেছিলাম তো বটে, কিন্তু মানে যেহেতু আমরা মাঝরাতে এসেছিলাম, একদম সমস্ত এয়ারপোর্ট ফাঁকা ছিল। আর এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে দুটো টার্মিনাল আছে, সাউথ আর নর্থ। পুরো সাউথ টার্মিনালটাতে শুধু ডেল্টা ফ্লাইটই অপারেট করে, আর নর্থ টার্মিনাল থেকে বাকি যে সমস্ত আরও এয়ারলাইন ক্যারিয়ার্স যেগুলো আছে, যেমন স্পিরিট এয়ারলাইন্স, আলাস্কা আর ফ্রন্টিয়ার, আরও অনেক এয়ারলাইন আছে এখানকার, তারা সবাই অপারেট করে। তো আমরা এখন এসেছি হচ্ছে নর্থ টার্মিনালে। আর এখন দেখো 1:35 মতন তখন বেজে গেছিলো, আর এয়ারপোর্ট একদম ফাঁকা ছিল। এয়ারপোর্টের ভেতরে ছিল না কোনো রকমের স্টাফ। একজন ক্লিনিং স্টাফ ছিল দূরে, আর 2-4 জন প্যাসেঞ্জার বসেছিল, তারাও হয়তো তাদের লাগেজ চেকিংয়ের জন্য বসেছিল। আর যেহেতু আমাদের ফ্লাইট সকাল 7টায় ছিল, আর আমরা যেহেতু 1:30-2টোর মধ্যে পৌঁছে গেছিলাম, অনেকটা টাইম ছিল। তো আমরা ওখানে জিজ্ঞাসা করার পর ওনারা জানিয়েছিলেন যে 4টের সময় লোক আসবে, তখন আপনি ব্যাগেজ ড্রপ করতে পারবেন। সেদিন আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল গেটে, কিন্তু যেহেতু খুব কম লোকজন ট্রাভেল করছিল হয়তো ওই দিনকে, আর আমাদের এয়ারলাইন্স ছিল আলাস্কা এয়ারলাইন্স, তো খুব কম সময়ের মধ্যে আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছিলো। আর একদম তাড়াতাড়ি যাওয়ার জন্য একদম সামনে ছিলাম। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি গেটের দিকে। ফ্লাইট আসতে অনেক দেরি আছে। লাগেজ ড্রপ করার পর আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে আমাদের গেট নাম্বার যেখানে ছিল C5 সেখানে। তো সেখানে যাওয়ার আগে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম 12:30 নাগাদ, তো আমরা ডিনারটা অনেক আগে করে নিয়েছিলাম। তো
তো তখন একটু হালকা খিদেও পেয়ে গেছিলো, তো সে কারণে ভাবলাম যে একটু কিছু টুকটাক খেয়ে নেওয়া যাক, আর কিছু প্লেনে খাওয়ার জন্য কিছু নিয়ে নেবো, কারণ আমরা জানতাম যে ফ্লাইটে কোনো খাবার নেই, স্ন্যাক্স দেবে আর টি আছে, বাট কোনো খাবার নেই। তো আর যেহেতু জার্নিটা অনেকটা লং, সে কারণে আমরা কিছু ফুড প্যাকেট করে নিয়েছিলাম। আর সমস্ত ধরনের রেস্টুরেন্টই বন্ধ ছিল ওখানে, তো সেই কারণে আমাদের ওই ফাস্টফুড চিকফিলে, বার্গার কিং এসব খোলা ছিল। তো সেই কারণে আমরা চিকফিলে থেকে একটু খাবার তুলে নিয়ে একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। আর আমরা তারপরে একদম গেটের সামনে গিয়ে বসতে সমস্ত কিছু অন টাইমেই হয়েছিল আমাদের ওই দিনকে। চেকিং হয়ে গেলে এয়ারপোর্টের ভেতরে কিভাবে সময় কেটে যায় সেটা বোঝাও যায় না। এই যে 2-3 ঘন্টা চেকিংয়ের পর কিভাবে কেটে গেল আমাদের, আমরা বুঝতেও পারিনি। খুব ফাস্ট বোর্ডিং কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদের ফ্লাইট টাইমের 4 মিনিট আগেও ছেড়ে দিয়েছিল। তো খুব ভালো হয়েছিল। আর এবার তোমাদের বলি, আমাদের ফার্স্ট হপিং ছিল সিয়াটেল থেকে আবার আমাদের নেক্সট প্লেনে করে হচ্ছে আলাস্কা ছিল, ফেয়ারব্যাঙ্কস ছিল আমাদের ডেস্টিনেশন। তো ফ্লাইটে বসে ফ্লাইটও ছেড়ে দিয়েছিল, আর এখন ভোর হচ্ছে এখানে, আর কিছুক্ষণের মধ্যে এখানে ভোর হবে। এবার বলে রাখি, আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের যে টাইম জোন, সেখানকার টাইম জোন দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। তারা 4 ঘন্টা আমাদের থেকে পিছিয়ে আলাস্কা। আর আমাদের যেখানে হপিং আছে সিয়াটেল, সেই সিয়াটেলের আবার অন্য টাইম জোন। সিয়াটেল হলো আমাদের অ্যাটলান্টা থেকে আবার 3 ঘন্টা পিছিয়ে ওয়েস্টার্ন টাইম জোন ফলো করে ওরা হচ্ছে। আর আলাস্কার নিজস্ব টাইম জোন আছে, ওরা আবার আমাদের টাইম জোনের থেকে 4 ঘন্টা পিছিয়ে, আর সিয়াটেলের থেকে 1 ঘন্টা পিছিয়ে। মানে আমরা ধরো এখানে এখন 7টার সময় বসেছি, সিয়াটেলে এখন বাজে হচ্ছে তার মানে 4টে, আর ফেয়ারব্যাঙ্কসে বাজে হচ্ছে 3টে। এই রকম হচ্ছে কন্ডিশন। মানে আমরা যখন বাই দ্য টাইম ওখানে পৌঁছাবো তখনও ওখানে ওই তোমার ভোর হবে বা 7টা-8টা বাজবে এরকম, মানে ভীষণই কনফিউজিং। তো যাই হোক, এখন কি করা যাবে, এখানে পুরো ইউনাইটেড স্টেটে টোটাল 4 ধরনের টাইম জোন আছে: ইস্টার্ন, সেন্ট্রাল, ওয়েস্টার্ন অ্যান্ড মাউন্টেন টাইম জোন আর আলাস্কান টাইম জোন, কিছু একটা এরকম হবে। ফ্লাইট ছাড়ার সাথে সাথে এক্সাইটমেন্টও যেন আরও বেশি বেড়ে গেছিলো, কারণ হচ্ছে আমরা দিনের বেলায় ফ্লাইটে উঠেছিলাম, মানে ভোরবেলায়। আর আমরা যখন ওখানে পৌঁছেছিলাম আর কি, তখনও সেখানে ভোরই হয়েছে, মানে সবেমাত্র সকাল হয়েছে, 9টা নাগাদ আমরা পৌঁছাবো ওখানে। মানে যেহেতু টাইম জোনটা ওরা পিছিয়ে, সেই কারণে আমরা ভোর 7টার সময় বেরিয়েও আমরা ওখানে 9টায় পৌঁছে গেছিলাম সিয়াটেলে। তো একটা অদ্ভুত রকমের এখানে টাইম জোনের এই গল্প, যেটা মানে একটু ফানিই লাগে। আর তার থেকে বড় কথা যে আলাস্কা যাচ্ছি, যে ছোটোবেলায় ভূগোল বইতে পড়া যেখানে 6 মাস দিন 6 মাস রাত, সেরকম একটাই যাচ্ছি, মানে আনন্দ অন্য রকমেরই এক্সাইটমেন্ট ছিল একটা। তবে এখানে বলে রাখি, আমরা যে সময় ট্রাভেল করেছিলাম আলাস্কাতে অক্টোবর মাসে, মিডল অফ দ্য অক্টোবর, তখন আলাস্কাতে 10 ঘন্টা মতন দিন ছিল আর বাকিটা রাত ছিল। এরকম যত দিন যাবে, মানে যত ডিসেম্বরের দিকে আসবে, তত এরকম রাতটা বাড়তে থাকবে আর দিনের টাইমটা কমতে থাকবে। আর যখন ডিসেম্বর মাস আসবে তখন হচ্ছে দিন একবারেই ছোট হয়ে যাবে, মানে 1 ঘন্টার মতন দিন থাকবে, মানে সূর্য উঠবে আর তারপরে সানসেট হয়ে যাবে 1-2 ঘন্টার মধ্যে, আর পুরোটা দিনই সারাদিনই অন্ধকার থাকবে। আবার ঠিক একইভাবে যখন আস্তে আস্তে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আসবে, তখন আবার রাতটা ছোট হতে হতে থাকবে আর দিনটা বড় হতে শুরু করবে। আর যখন জুন জুলাই মাসে যখন আসবে, তখন পুরো সারাদিনই দিন, হয়তো 1 ঘন্টার জন্য সানসেট হবে, আবার 1-2 ঘন্টা পরে সূর্য উঠে যাবে। তো এখানে এইরকমইভাবেই দিন রাতের কনসেপ্ট। ইউএসের বাকি স্টেটে ফল চললেও আলাস্কাতে কিন্তু এই অক্টোবরেই শীত পড়ে যায়। আর আমরা যে সময় গেছিলাম মিডল অফ দ্য অক্টোবরে, তখনই ওখানে টেম্পারেচার ছিল হচ্ছে 1-2 মতন। আর বৃষ্টি হলে তো আরও টেম্পারেচারটা মোটামুটি একটু তাও থাকে 7-8-এর দিকে থাকে, কিন্তু যেহেতু সানি থাকে যদি, তাহলে টেম্পারেচার আরও ড্রপ করে। মানে সানি দিনে হচ্ছে এখানে সূর্যটা মানে সেভাবে শুধু আলোই দেয় খালি, মানে কোনো রকমের তাপ হয় না, গরম হয় না ওরকমভাবে, মানে শীতকালটা। যদিও বা মানে কিছু কিছু জায়গা যেখানে আলাস্কারই মানে ফেয়ারব্যাঙ্কসের হাই এলিভেশন, যেখানে কোনো জায়গা মানে যেখানে আমরা থেকে অরোরা দেখতে গেছিলাম, ওটা মানে নর্মাল সিটি থেকে একটু হাই এলিভেশনে, মানে 8 ঘন্টার জার্নিতেও সেখানেও আমরা বরফ পেয়েছি, মানে ওখানে এতটাই ঠান্ডা পড়ে যায়।
তবে আলাস্কা আসার আইডিয়াল টাইম কিন্তু জুন জুলাই মাস, যেহেতু আমাদের মেন প্রায়োরিটি ছিল আমরা নর্দার্ন লাইটস বা অরোরা যেটাকে বলে সেটা দেখব, সেই কারণেই আমাদের এই অক্টোবর মাসে আসা। কারণ এই সময় যেহেতু দিনটা ছোট হয়, রাতটা বড় হয়, আর অরোরা দেখার চান্সেসও অনেক বেশি থাকে। একদম অন টাইমে এয়ারপোর্টে নেমে গেছিলাম। এটা হচ্ছে সিয়াটেল টাকোমা এয়ারপোর্ট, অনেক বড় এই এয়ারপোর্টটা। আর নামার পরে আমরা বুঝতে পেরেছিলাম এখানে কি মারাত্মক ঠান্ডা এই সময়ও, তো ভীষণ ঠান্ডা ছিল। যাই হোক, আর যদিও বা আমাদের এয়ার ব্রিজ ইউজ করেছিলাম, কিন্তু আমাদের ফ্লাইটটা যেটা থেকে আমরা ছিল না, তো যে গেট নাম্বারটা দিয়েছিল ওখানে একটু কিছুটা জায়গা ওপেন ছিল, তো সেখান থেকে হেঁটে আসতে তো মানে একদম দম বেরিয়ে গেছিলো, এতটাই ঠান্ডা ছিল। যাই হোক, এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর আমাদের একটু মানে আরাম লেগেছিলো, মানে মারাত্মক ঠান্ডা ছিল, তেমনি হাওয়া চলছিল। আর এখন আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। আর আমাদের মানে এই গেট থেকে গেট নাম্বার 3তেই আমাদেরকে নামিয়েছে, কনকোর্স 3 থেকে C3 থেকেই আমাদের আবার নেক্সট ফ্লাইট। তো আমরা আর যেহেতু হাতে বেশি সময় ছিল না, আমরা এই সামনেই একটা জাপানিজ রেস্টুরেন্ট হাচিকো বলে, তো ওই রেস্টুরেন্টটাতে বসে খাওয়া দাওয়া করেছিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা উডন, দিব্য খেয়েছিল এই উডনটা। আর রায়ানের জন্য আমরা নিয়েছিলাম ওদের একটা প্রচণ্ড ফেমাস জাপানিজ বোল হয়, রাইস বোল মতন, এর মধ্যে রাইস, একটু স্যালাড, আর 3টে ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো থাকে, হালকা ফ্রাই করা থাকে, আর হচ্ছে ক্রিস্পি চিকেন থাকে, আর হচ্ছে স্টিকি রাইস থাকে, ওটা তো ওদের স্টেপল ফুড। তো ওইটা নিয়েছিলাম, আর তার নাম হচ্ছে কাৎসু, তো খুব ফেমাস। আর একটা মিষ্টি মিষ্টি সস দিয়েছিল ওই স্যালাডটার ওপরে। তো রায়ান মোটামুটি খেয়েছে, ওই 3টে মোমো খেয়েছে। রাইস তো স্টিকি লাগছিলো, ভালো লাগছিলো না, ওর জন্য খায়নি, কিন্তু মোটামুটি ভালোই ছিল খেতে। পোর্শনও কোয়ান্টিটি অনেকটাই ভালো ছিল, মানে প্রাইস হিসেবে। তো মোটামুটি খেলে ভালোভাবে পেট ভরে যায়। তো ভালোই ছিল হাচিকো রেস্টুরেন্টটা। তো এখানেই বসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, ওর জন্য আমরা বেশি দূরে কোথাও বা কোনো প্রেফারেবল রেস্টুরেন্টে যেতে পারিনি। আরও অনেক রেস্টুরেন্টও এখানে ছিল। তো যাই হোক, আমাদের এখানেরও বোর্ডিং টাইম চলে এসেছিলো, আর খুব তাড়াতাড়ি বোর্ডিং হয়ে গেছিলো। আর যেই সবথেকে ভালো ব্যাপার যেটা ছিল, আমাদের বেশি হাঁটতে হয়নি। যেই গেট থেকে আমরা বেরিয়েছি, মানে অ্যাটলান্টা থেকে সিয়াটেলের যে গেটটাতে হয়েছে, ওখান থেকে আমাদের ফেয়ারব্যাঙ্কসের ফ্লাইটটা ছিল। সিয়াটেল থেকে ফেয়ারব্যাঙ্কসের ফ্লাইট টাইমও অলমোস্ট 3 ঘন্টা 7-8 মিনিটের মতন ছিল। আর জার্নিটা অসাধারণ সুন্দর ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো রকি মাউন্টেনের ওপর থেকে কানাডা ক্রস করে, মানে আলাস্কা ইউএসএ স্টেট হওয়া একটা মানে স্টেট, কিন্তু হচ্ছে ইউএসএর সাথে কোনো ল্যান্ডের কোনো বর্ডার শেয়ার করে না, কিন্তু কানাডার সাথে বর্ডার শেয়ার করে। তো পুরো কানাডার ওপর থেকে ফ্লাই করে আমরা আলাস্কা গেছিলাম। আর পুরো রকি মাউন্টেন রেঞ্জটা বরফে ঢাকা, মানে অসাধারণ অপূর্ব মানে ছিল। কিন্তু যাই হোক, মানে খুব ভালো ফটো আমি নিতে পারিনি, কারণ হচ্ছে কাজটা একটু হেজি ছিল, আর তার মধ্যে যেহেতু সকাল হচ্ছিল, ভোর হচ্ছিল, তো সেই কারণে মানে ভোর তখন ওখানে হয়ে গেছিলো যদিও বা। তো কী হয়েছিল, মানে প্রচণ্ড আলো ছিল, তো ভালো আসছিল না। আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, খুব তাড়াতাড়ি মধ্যে 3 ঘন্টার ফ্লাইটের মধ্যে, মানে খুব নিমিষের মধ্যে অত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, সিনিক ভিউ দেখতে দেখতে খুব মনে হচ্ছে টাইমটা যেন চুটকি নিমিষে কেটে গেছিলো। তো যাই হোক, যখন আমরা ফেয়ারব্যাঙ্কস এয়ারপোর্টে নেমেছিলাম, খুবই ভালো লেগেছিলো। এয়ারপোর্টটা একদম ছোট্ট, খুব সুন্দর, মানে 2খানা মাত্র বেল্ট আছে, লাগেজ বেল্ট, মানে এবার বুঝে নাও যে কত ছোট এয়ারপোর্টটা, কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। এখানকার যে ফেমাস, এখানে প্রচুর না প্রাইভেট প্লেন বা ফ্লাই হয়, তো ওই ছোট্ট একটা প্লেন লাগানো ছিল, একটা গোটা প্লেন, ওই ওপরে তোমরা যদি তাকিয়ে দেখো ভিডিওর মধ্যে দেখতে পাবে, আর ফেয়ারব্যাঙ্কস লেখা। আর ওখানে যে অরোরা দেখা যায় তার ভেতরে, ওখানে না মানে এক ধরনের ভ্যান থাকে, পুরো কাঁচের মতন ভ্যান থাকে, যাতে ভ্যানের ভেতর থেকে বসে অরোরা এনজয় করা যায়। কারণ বাইরে থেকে না বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যায় না, এতটাই ঠান্ডা থাকে। তো সেই কারণে ওই ভ্যানগুলো করে অরোরা দেখতে নিয়ে যায়। সেই একটা মানে সুভিনিয়ার হিসেবে ওইখানে ওরকম একটা ভ্যান ছিল, আর বেয়ার ছিল। সেটা তো মানে রায়ানের প্রচণ্ড ফেভারেট, মানে ভীষণ আনন্দ করেছে। মানে এয়ারপোর্ট ইটসেলফ এত সুন্দর ছিল কি বলবো। আর আমরা ওখান থেকে আসার আগেই আমরা হার্টস থেকে, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে, হার্টস ওই কোম্পানিটা থেকে কার বুক করে রেখেছিলাম অলরেডি।
যাতে আমাদের কোনো রকমের মানে এখানে গাড়িতে কোনো অসুবিধা না হয়, কারণ আমরা এখানে গাড়ি করে ঘুরেছিলাম। খালি অরোরা ট্যুরটা আমরা একটা প্রাইভেট ট্যুরে বুক করে রেখেছিলাম। আর আমাদের আরেকটা আর্টিক সার্কেলে যাবার একটা কথা হয়েছিল, সেটাও আমরা একটা প্রাইভেট এখানকার কোনো একটা লোকাল ট্যুর গাইডের সাথে ওটা আমাদের বুকিং ছিল। আর বাকি আমরা যেখানে ঘুরেছি আলাস্কা সবটাই দিব্য নিজে ড্রাইভ করেছে। আর আমরা এখানেই গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর এই গ্রিজলি বিয়ারটা এখানে রাখা ছিল। রায়ান তো প্রচণ্ড মজা পেয়েছে এই পোলার বিয়ার গ্রিজলি বিয়ারের সামনে দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করেছে, যতক্ষণ দিব্য ওই কারটা নেওয়ার ফর্মালিটি করছিল। কারণ আবার কার সিটটাও লাগাতে হতো, কারণ রায়ানকে কার সিটে করেই ট্রাভেল করতে হয়, ও এমনি নর্মাল সিটে বুঝতে পারে না একটা সার্টেন এজ পর্যন্ত। আর যেই কারটার কথা বলছিলাম, জিপটার কথা, কাঁচ লাগানো, এইটাই হলো সেই জিপটা। তো এটা করেই অরোরা দেখা। লাগেজ কালেক্ট করার পর গাড়ি নিয়ে সবার আগে আমরা চলে গেছিলাম ওয়ালমার্ট। আর এই পুরো ফেয়ারব্যাঙ্কস সিটিটাতে একটা মাত্র ওয়ালমার্ট আছে, আর একটা মাত্রই ম্যারিয়টের হোটেল আছে স্প্রিং হিল সুটস, যেটাতে আমরা ছিলাম। তো সবার আগে ওয়ালমার্টে যাওয়ার এটাই কারণ ছিল, কারণ রাতের যেহেতু আমরা ফ্লাইটে করে এসেছি, তার জন্য আমরা বাড়ি থেকে কোনো রকমের কুকড ফুড, কিছু দিনের খাবার বা কোনো রকমের খাবার নিয়ে আসিনি, কারণ আমাদের লাগেজের জন্য এক্সট্রা পে করতে হচ্ছিলো। তো এক্সট্রা বাড়িতে লাগেজ বাড়িয়ে লাভ ছিল না, তার জন্য আমরা ভেবেছিলাম যে এখান থেকেই কিনে নেবো। তো সেই কারণেই আমরা সবার আগে ওয়ালমার্টে গিয়ে কিছু খাবার কিনেছিলাম, আর কিছু ছোটোখাটো জিনিস যেটা লাগবে সেই জিনিসগুলো আমরা ওখান থেকে আনিনি। আমরা মানে প্ল্যানই করে রেখেছিলাম যে ওখান থেকে বেকার ক্যারি করবো না, ওয়ালমার্ট থেকে নিয়ে নেবো। তো আমরা এই ওয়ালমার্ট থেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। বিলিং করে আমরা চলে যাব সোজা হোটেলে। তো আজকের পুরো ব্লগটাই ছিল আলাস্কাতে আমরা কিভাবে এসেছি জার্নি। এর পরের দিন তোমাদেরকে আমি বাকি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো পিচ সিটি ডায়েরিজ।